টাকায় যেন আগুন লেগেছে। মুদ্রাস্ফীতি, ডলার সংকট আর আয় ব্যয়ের বিস্ফোরণে সবাই ঝুঁকি রাজ থেকে বাঁচতে মরিয়া। এজন্য কেউ সঞ্চয় করছেন, কেউ ঝুঁকি নিচ্ছেন পুঁজিবাজারে, কেউ আবার তাকিয়ে আছেন সুরক্ষার দিকে, যেটা আসে বিমা থেকে। কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে বিমার অবস্থান বেশ নড়বড়ে। বিশ্ব যখন ইন্স্যুরেন্স টেক, ডিজিটাল ক্লেম প্রসেসিং, পার্সোনালাইজ পলিসির দিকে এগোচ্ছে, তখন বাংলাদেশ দাঁড়িয়েছে বিমা মানেই ঝামেলা এই ধারণা নিয়ে। এটা কি শুধুই আস্থার ঘাটতি নাকি নীতির সংকট? সব প্রশ্নের উত্তর জানতে আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিমা কোম্পানি মেট লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমেদকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব আল আহমেদ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। আপনার সাথে আমার কথা হচ্ছিল তখন সেটি প্রায় 2.5 থেকে 3 বছর আগে। আমরা তখন মাত্র কোভিডের ধাক্কা সামলে উঠছিলাম। তখন ইন্ডাস্ট্রির এক ধরনের বাস্তবতা ছিল, এবং এখন 3 বছর পেরিয়ে এসে সেই ইন্ডাস্ট্রির বাস্তবতা চেঞ্জ হয়েছে কিনা সেটি যেমন আমরা জানতে চাই, নতুনত্ব কি আসলো ইন্স্যুরেন্স সেক্টরে সেটাও জানতে চাই। বাট আমি একদম শুরুতে যে কথাটা বলছিলাম, যে মানুষের এখন ইকোনমিক যেই স্ট্রাগলটা আমাদের ইকোনমি করছে গত কয়েকদিন ধরে, মোস্টলি ইনফ্লেশন, আমাদের ডলারের ক্রাইসিস হয়ে গেল এক ধরনের, এবং নানা ধরনের চাপে মানুষ দীর্ঘ সময় ছিল। সো মানুষের একটা ফিনান্সিয়াল প্ল্যানিং করতে হয়েছে। সেই ফিনান্সিয়াল প্ল্যানিংয়ে যদি কেউ একজন বিমাকে রাখতে চায় বাংলাদেশে, সেটি তারা এখন পর্যন্ত মোটা দাগে রাখেন না, তারা বিমার অল্টারনেটিভ প্ল্যানটা আগে করেন। কেন আমরা এখনো বিমাকে এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের জায়গায় একটা স্ট্রং অবস্থান দিতে পারলাম না? এক, এবং আপনার কাছে কি মনে হয় এত দিন পরে এসেও বাংলাদেশের ইন্স্যুরেন্সের আন্ডারে এত কম মানুষ কেন? আমরা কোথায় গলত করলাম? থ্যাংক ইউ তহিদ, আমাকে স্টুডিওতে স্বাগত জানার জন্য। যমুনা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদেরও ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য এই প্রোগ্রামটা। উই হ্যাভ কাম আ লং ওয়ে। আমার মনে হয় আমরা যখন লাস্ট মিট করেছিলাম সেটা 2 বছরের বেশি, আপনি যেমনটা বললেন, তখন কোভিডের ইম্প্যাক্টটা তখনও কাটে নাই। এখন বিশ্বব্যাপী এবং বাংলাদেশেও বিভিন্ন ধরনের অনিশ্চয়তা কিন্তু কন্টিনিউয়াস থাকবে। সো ওই চেঞ্জগুলো, ওই আনসার্টেনিটিগুলোই এখন সার্টেন হয়ে গেছে, রাইট? যেমন ধরেন কোভিডের পরে ইউক্রেন যুদ্ধ আসলো, তারপর এখন ট্যারিফ নিয়ে যে যুদ্ধ চলছে। সো সামনের দিনগুলোতে এই ধরনের আনসার্টেন ঘটনা আরও দ্রুত এবং ঘন ঘন ঘটতে থাকবে। সো বিমার যেই কাজটা করে সেটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে হেল্প করে। ইটস জাস্ট পার্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। এখন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হচ্ছে যে আমাকে সব অনিশ্চয়তার জন্য প্রস্তুত থাকতে হবে। সেটা ডিপেন্ড করবে আমি এখন আমার লাইফ স্টেজের কোথায় আছি। ধরেন যিনি এখন মাত্র চাকরি শুরু করেছেন, ক্যারিয়ার শুরু করেছেন, তার এক ধরনের নিড। তো ওনাকে চিন্তা করতে হবে যে আমি যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, আমাকে যদি হসপিটালে যেতে হয়, তাহলে তো আমার কাজটা বন্ধ হয়ে যাবে, রাইট? তাহলে আমার এমন ধরনের প্রোটেকশন দরকার যে ওই সময় আমি ফাইন্যান্সিয়ালি স্ট্রং থাকতে পারবো। তারপর যখন আমি ফ্যামিলি শুরু করব, তখন আমাকে চিন্তা করতে হবে আমার ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা, তাদের পড়ালেখার কথা চিন্তা করতে হবে। তখন এক ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হবে। যখন আমি ধরেন মিড 40s, আর্লি 50s দিকে যাচ্ছি বা এর আগেই আমাকে চিন্তা করতে হবে যে আমার অবসর জীবনটা কেমন কাটবে, তার জন্য কি আমার প্রস্তুতি আছে কিনা। এই যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এটার ভেতরে কিন্তু অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আমাদের সামনে, আমাদের কাছে অ্যাভেলেবল থাকে। যেমন ধরেন আমি ব্যাংকে ডিপোজিট রাখতে পারি, সরকারি বন্ড কিনতে পারি, সঞ্চয়পত্র কিনতে পারি, রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারি, শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি। এই সবগুলোই হয়তো পোর্টফোলিওভাবে দেখে, এই সবগুলো হয়তো একটা হোলিস্টিকভাবে দেখে প্ল্যান করতে হবে। এবং বিমাকে এটার মধ্যে নিয়ে আসা এই জন্য দরকার যে আনসার্টেনটির কথা আমরা বলছি, বিমাই পারে শুধুমাত্র আপনাকে ওইসব আনসার্টেন সময়ে প্রোটেকশন দিতে। আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমার এক বন্ধু ফোন করেছিলেন আমাকে, অ্যাকচুয়ালি গত সপ্তাহে। তো উনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানে প্রায় 100 জন চাকরি হারাতে যাচ্ছে আগামী মাসে। এখন উনি আমাকে ফোন করেছেন এজন্য যে তাদের গ্রুপ ইন্স্যুরেন্স কাভারেজ ছিল, মেটলাইফের সাথেই আছে, কিন্তু যখন ওনারা চাকরিটা হারাবেন তখন কিন্তু ওনাদের মেডিকেল কাভারেজটা থাকবে না। উনি যদি অসুস্থ হয়ে পড়েন, হসপিটালে যেতে হয়, তাহলে প্রোটেকশনটা কী হবে? ওনার একটা নিজস্ব পলিসি আছে বলে উনি কাভার্ড আছেন, কিন্তু ওনাদের অনেক কলিগেরই সেই কাভারেজটা নেই। তো দেখেন, এই সিচুয়েশানটা কিন্তু এসেছে এবং এই ধরনের অনেক অনিশ্চয়তা আসবে। যদি ওনার বিমা থাকতো, যদি ওনার ইন্স্যুরেন্স পলিসি থাকতো, তাহলে কিন্তু এই জিনিসগুলি ওনাদেরকে চিন্তা করতে হতো না। সো বিমা যেটা দেয় সেটা হচ্ছে পিস অফ মাইন্ড, আপনার মনের শান্তি। হয়তো আপনার ট্রিটমেন্ট লাগবে না, কিন্তু এই যে আপনি ওয়ারি করছেন, এটা যে আপনাকে অন্যান্য বিরাট বিরাট ডিসিশন নিতে বাধাগ্রস্ত করছে, সে আপনি হয়তো কোনো একটা ইনভেস্টমেন্টে যাবেন। আপনি ভাবছেন যে আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে ওই ঋণের কিস্তি কীভাবে পরিশোধ করব, তাহলে আমি সিদ্ধান্তটা নিব না। কিন্তু আপনার যদি ইন্স্যুরেন্স করা থাকে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আমার যদি খুব বড় কোনো ট্রিটমেন্ট লাগে, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে পড়ি, বিমার কাভারেজ তো আমার আছে, সো লেট মি গো হেড এবং মেক দোজ ডিসিশনস, রাইট? তো বিমা এভাবেই কিন্তু মানুষকে হেল্প করে।
প্রোটেকশন দেয়। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার সাথে আমার যখন যখন আলোচনা হয়েছিল তখন এক ধরনের বাস্তবতা হলো, আমি যদি এই 3 বছরে আপনাকে পার্থক্য করতে বলি, মানুষের বীমা করার প্রবণতা বাড়ছে কিনা, অর্থাৎ মানুষ যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা করছে সেখানে তারা এখন বীমাকে আস্তে আস্তে গ্রহণ করছে কিনা, নাকি তারা আরো দূরে সরে যাচ্ছে, আপনাদের অভিজ্ঞতা কি বলে? আমরা মনে করি বিমার ব্যাপারে মানুষের আগ্রহ বাড়ছে, হয়তো আস্তে আস্তে বাড়ছে কিন্তু বাড়ছে। এবং যে জিনিসটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা খুব দ্রুত হচ্ছে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। টেকনোলজির ব্যবহারের ফলে এখন যেটা হচ্ছে, বিমার ব্যাপারে আপনি অনেক ট্রান্সপারেন্টলি দেখতে পাচ্ছেন কি হচ্ছে। আমাদের একজন এজেন্ট বা বিমা প্রতিনিধির কথা যদি বলি, আমরা এখন আমাদের বিমা এজেন্টদেরকে বলি ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট। কারণ একজন বিমা প্রতিনিধি বা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট যখন আপনার সাথে কথা বলবেন, উনি কিন্তু আপনাকে বিমা বিক্রি করার জন্য কথা বলছেন না, উনি আপনাকে আপনার যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সেখানে সাহায্য করার জন্য কথা বলছেন। বিমা হয়তো এটা একটা অনুষঙ্গ হতে পারে। তো আমরা চাই যে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা যখন একজন মানুষের সাথে কথা বলেন, তখন উনি যেন শুরু করেন যে তার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে কীভাবে হেল্প করা যায়। তো এই কাজটা শুরু হয় নিড অ্যাসেসমেন্ট থেকে। আমি এখন আমার জার্নির কোন পর্যায়ে আছি, আমার কী ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দরকার, এই অ্যাসেসমেন্টটা আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট করেন। করার পরে ওনার কাছে কিছু ইলাস্ট্রেশন দেওয়া হয় যে এই অপশান আপনার সামনে আছে। আমরা যেটা করেছি, এই পুরো জার্নিটা এই পর্যায় থেকে পলিসিটা নেওয়ার সময় পর্যন্ত পুরোটাকে ডিজিটালাইজ করে ফেলেছি। তার ফলে আপনি পুরো ট্রান্সপারেন্সি পাচ্ছেন। একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট যে ইলাস্ট্রেশনটা আপনাকে দিচ্ছেন, আর বাংলাদেশের ধরেন 200 কিলোমিটার দূরে আরেকজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট মেটলাইফের আরেকজন কাস্টমারকে যে ইলাস্ট্রেশনটা দিচ্ছেন, সেটা হুবহু এক। কারণ আমাদের স্কোর সিস্টেম থেকে ইলাস্ট্রেশনগুলো জেনারেট হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে যে আমরা সবাইকে একই তথ্য দিতে পারছি। এবং এই যে পুরো প্রক্রিয়াটা, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা, এই সবগুলো অটোমেটেড হচ্ছে। আমাদের কাছেও পুরো অ্যাপ্লিকেশনগুলো অনলাইনে চলে আসছে। এবং তারপরে কাস্টমার জার্নি যখন শুরু হচ্ছে, তখন কাস্টমার সার্ভিস বলেন, ক্লেম সাবমিশন বলেন, প্রিমিয়াম পেমেন্ট বলেন, প্রত্যেকটা জিনিস আমরা অটোমেটেড করে ফেলেছি। এখন আপনাকে কোথাও যেতে হবে না। আপনি যদি ওয়ান বাই মেটলাইফ অ্যাপটা ব্যবহার করেন একজন কাস্টমার হিসাবে, আপনি সব ওখানে পাবেন। আপনার কী কী বেনিফিট আছে, নেক্সট প্রিমিয়াম ডিউ কবে, পলিসি কবে ম্যাচিউর হচ্ছে, আপনার যখন ক্লেম করবেন ক্লেমটা ওখানে সাবমিট করতে পারছেন। এখন আমাদের শতকরা 80 থেকে 90% ক্লেম অনলাইনে সাবমিশন হচ্ছে এবং আমরা এগুলো সেটেল করছি। এবং ওই পুরো প্রক্রিয়াতেই কাস্টমার দেখতে পাচ্ছেন যে ওই দাবিটা এখন কোন পর্যায়ে আছে, অ্যাপ্রুভাল হয়েছে, পেমেন্ট আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে। টেকনোলজির ব্যবহারের ফলে আমরা ওই ট্রান্সপারেন্সিটা দিতে পারছি। তার ফলে হচ্ছে বিমার ব্যাপারে মানুষের আগ্রহটা বাড়ছে এবং বিশ্বাসটা ফিরে আসছে। জনাব আল আহমেদ, আমার একটা কনফিউশন আছে, একেবারে আমার ব্যক্তিগত কৌতূহলটা আমি মেটাতে চাই। সেটা হচ্ছে আপনি বলছেন যে ইউ আর গেটিং ডিজিটালাইজড এভরিডে, মানুষকে আপনারা অ্যাপের আওতায় নিয়ে এসে সেখানে আপনারা কাজগুলো করছেন, আই গেট দ্যাট। কিন্তু আপনি যে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট বা এজেন্টদের কথা বলছেন, তারা আসলে এই বীমা সংক্রান্ত বিনিয়োগের বার্তা সঠিকভাবে দিচ্ছে কিনা, আপনাদের যে স্কিমগুলো সেগুলো তারা ঠিকমতো বলতে পারছে কিনা, সেটার আপনারা যাচাই করার কোনো জায়গা আছে কিনা? কনসিডারিং দ্য ফ্যাক্ট, অনেকেই আপনি আসার আগে অনেক বীমা যারা করেছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটা বলছেন যে অনেক সময় এই শুধুমাত্র মেটলাইফের কথা আমি বলছি না, আমি সেক্টরের কথা বলছি, যে এজেন্টরা তাদেরকে বিভ্রান্ত করে, তারা বিভ্রান্তিতে পড়ে যান। এমন ঘটনাও তো আছে যে তারা হয়তো এরকম তাদের প্রিমিয়ামের টাকাটা তারা এজেন্টকে দিয়েছেন কিন্তু সেটা কোম্পানি পর্যন্ত পৌঁছেনি। এই জটিলতাগুলো আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন? কারণ এগুলো তো অনাস্থার একটা বড় কারণ। রাইট। এটা অ্যাড্রেস করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে আমাদের বীমা প্রতিনিধি যারা আছেন বা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট যারা আছেন, তাদেরকে প্রপার ট্রেনিং দেওয়া, যেন ওনারা বুঝতে পারেন যে ওনার কাজটা উনি কীভাবে করবেন এবং কীভাবে স্বচ্ছতার সাথে করবেন। আর দ্বিতীয় পার্টটা হচ্ছে আমাদের কাস্টমারকে এম্পাওয়ার করা থ্রু ডিজিটাল টুলস। আমি যখন যে ইলাস্ট্রেশন পাচ্ছি, যেই পলিসিটার বিভিন্ন ফিচার কী সেটা জানতে পাচ্ছি, সেটা যদি আমি একটা সোর্স থেকে পাই এবং সেটা যদি কোম্পানি থেকে আসে, তখন বীমা প্রতিনিধির পক্ষে নতুন করে নিজে বানিয়ে কিছু দেওয়ার কোনো সুযোগ থাকে না। ওই কাজটি আমরা করেছি। এখন আমাদের সব পলিসি যখন একজন কাস্টমারকে আমরা অ্যাপ্রোচ করি, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট যখন অ্যাপ্রোচ করেন, ওই যে সেন্ট্রালাইজড ইলাস্ট্রেশন সিস্টেম আছে, ওখান থেকেই ইলাস্ট্রেশনটা জেনারেট হয়। কিন্তু সবাই তো ডিজিটালি এনরিচড না, যারা জানে না তাদেরকে তো এজেন্টের উপরই নির্ভর করতে হয়। হ্যাঁ, কিন্তু এজেন্ট যে জিনিসটা দিচ্ছে সেটা ওই টেকনোলজি থেকেই দিচ্ছে। আচ্ছা, সো যেটা আমি দেখতে পাচ্ছি সেটা কেউ বানিয়ে দিচ্ছে না, সেটা কোম্পানির যে সিস্টেম আছে, কোম্পানির যে টেকনোলজি আছে, ওখান থেকেই আমি দেখতে পাচ্ছি যে কী কী বেনিফিট আছে, ফিউচারে আমি কী পাবো, কী কী কাভারেজ আমার আছে, সেই তথ্যটা ট্রান্সপারেন্টলি চলে আসছে। আর দ্বিতীয়ত অ্যাপ ব্যবহার করার ফলে যেটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আমার কয়টা প্রিমিয়াম জমা হয়েছে, কয়টা প্রিমিয়াম জমা হওয়ার কথা ছিল, আমার কী কী ধরনের কাভারেজের কথা আমাকে আমার ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট বলেছে, এবং অ্যাপে আমি দেখতে পারবো যে কী কী কাভারেজ আমার আছে। সো এখানে কিন্তু ট্রান্সপারেন্সি যদি কোনো ঘাটতি হয়, আপনি সহজে সেটা মোকাবিলা করতে পারছেন। তো এইটার কোনো বিকল্প নাই। ডেফিনেটলি। একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আমি সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, তারা একটা কথা আমাকে বলেছে, সেটা হচ্ছে যে তারা মনে করে যে বিমাতে
ইনভেস্ট করে, আমি ইনভেস্টই বলবো, বিমাতে ইনভেস্ট করে তারা যে রিটার্নটা পায় সেটা তাদের কাছে খুব কম মনে হয়। এটাকে আসলে রিডিজাইন করার বা এটাকে নিয়ে নতুন করে ভাবার কোনো সুযোগ আছে কিনা বা মেটলাইফ ভাবছে কিনা? এটা খুব চমৎকার প্রশ্ন করেছেন। আসলে আমরা যেটা করি, মানে সিস্টেমটা যেভাবে কাজ করে, শুরু থেকে শুরু করতে পারবেন। এটা আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন। বিমা যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা যে প্রিমিয়ামটা পাই সেখান থেকে যেসব খরচ, ক্লেমস, সেগুলো পেমেন্ট করার পরে যে টাকাটা থাকে সেটা ইনভেস্ট করি। ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্ন থাকে সেটা আবার কাস্টমারের কাছে বিমার অঙ্কের সাথে ফেরত যায়। তো এখানে ইনভেস্টমেন্ট অপরচুনিটি আমার কি আছে সেটার উপর নির্ভর করছে আমি কত পরিমাণ রিটার্ন দিতে পারবো। তো আমরা এখন ইনভেস্ট করছি গভর্নমেন্টের বন্ডে, ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখছি, কিছু কর্পোরেট বন্ডও আমরা ইনভেস্ট করছি। সো যেহেতু এখানে স্টক মার্কেটের মতো খুব এক্সট্রাঅর্ডিনারি রিটার্ন জেনারেট করার সুযোগ নেই, সেজন্য আমরা কাস্টমারকে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি রিটার্নও দিতে পারবো না। সো বিমাকে আসলে আপনি রিটার্নের একটা উৎস না হিসেবে না দেখে, রিটার্নের একটা টুলস হিসেবে না দেখে, এটাকে প্রোটেকশনের টুলস হিসেবে দেখতে হবে। তবে হ্যাঁ, অন্যান্য দেশে যেটা হয়, যেখানে আপনার স্টক মার্কেট অনেক বেশি সংগঠিত, মিউচুয়াল ফান্ড বা অন্যান্য প্রাইভেট ইকুইটি এই ধরনের ইনভেস্টমেন্টের অপরচুনিটি আছে, সেখানে মেটলাইফও এবং অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানিও সেসব জায়গায় ইনভেস্ট করে এবং মার্কেটের অ্যাভারেজ রিটার্ন নিয়ে আসতে পারে। তখন কাস্টমারকে আরও বেশি রিটার্ন দেওয়া সম্ভব হয়। তো আমাদের দেশে যখন এই ফাইন্যান্সিয়াল সেক্টরটা আরও ডেভেলপ করবে, নতুন নতুন ইনভেস্টমেন্টের অপশনগুলো আসবে, তখন আমরা সেটা করতে পারবো। একটা বিষয় আমি খুব অবাক হই, সেটা হচ্ছে যে এটা আমি আমার ছোটবেলায় শুনেছি, এখন আমি সেটা শুনতে পাই। সেটা হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম টিপিক্যাল লাইফ ইন্স্যুরেন্স অর হেলথ ইন্স্যুরেন্স, এডুকেশন ইন্স্যুরেন্সের বা স্বাস্থ্য মানে শিক্ষা বিমার প্রতি মানুষের বেশ ঝোঁক আছে এবং অনেকেই তার বাচ্চা ছোট থাকতে, আপনাদের একটা স্টার প্রোডাক্ট আমি বলবো যে এই এডুকেশন ইন্স্যুরেন্স, এটা এতটা জনপ্রিয় কিভাবে হয়ে গেল মাঝখান দিয়ে? হেলথ হলো না, লাইফ হলো না, কিন্তু এডুকেশনটা কিভাবে এই গ্রিপটা পেয়ে গেল? আপনার কাছে কি মনে হয়? এডুকেশনটার সুবিধা হচ্ছে এটা আমার কাস্টমারের নিডসটা ফিল আপ করছে। তো আমরা কি চাই সেটা হচ্ছে যে আমার যদি একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, আমি চাইবো যে তার সামনে যেই জিনিসগুলো লাগবে, তার যখন সে কলেজে যাবে, যখন ইউনিভার্সিটিতে তার বেশি টিউশন ফি দরকার হবে, সেই সময় যেন আমি একটা ম্যাচুরিটি টাকাটা পাই। অথবা এই মধ্যে যদি এমন হয় যে আমি অসুস্থ হয়ে পড়লাম, আমি হয়তো মারা গেলাম, কিন্তু আমার বাচ্চার পড়ালেখার জন্য কন্টিনিউ করে, সো ওই প্রোটেকশনটাই এডুকেশন পলিসি থেকে আসছে। সেটা যেভাবে কাজ করে, প্রথমত হচ্ছে যদি পলিসি ওনার মারা যান, তাহলে ওই পলিসির আর কোনো প্রিমিয়াম দিতে হবে না, পলিসিটা অটোমেটিক্যালি কন্টিনিউ করবে এবং প্রত্যেক মাসে বাচ্চার পড়ালেখার জন্য, শিশুর পড়ালেখার জন্য একটা নির্দিষ্ট হারে বৃত্তি কোম্পানি থেকে যাবে। এর ফলে যেটা হয় যে পড়ালেখাটা কন্টিনিউ করে এবং যখন হাই স্কুলে বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সময় একসাথে অনেকগুলো টাকা লাগবে, তখন বিমার ম্যাচুরিটি টাকাটা দিয়ে সেই প্রোটেকশনটা মিট হয়। একটা বিষয় সেটা হচ্ছে যে এটার উপর আমরা একটা বিরতি নেব, সেটা হচ্ছে যে আমাদের ইন্স্যুরেন্সের ক্লেম, এটা নিয়ে আপনার সাথে এর আগের বার আমার কথা হয়েছিল। তো সবাই মনে করে যে ইন্স্যুরেন্সে আমি প্রিমিয়াম দিচ্ছি, কিন্তু যখন নির্দিষ্ট সময় পরে এটা ম্যাচিউরড হলো বা কিছু হলো না, তখন হচ্ছে এই টাকাটা ক্লেম করতে গিয়ে আমার নানা ধরনের জটিলতার মধ্যে পড়তে হয়। দ্যাট ইজ ওয়ান। সেকেন্ডলি হচ্ছে কোনো কারণে যদি একটা ইনস্টলমেন্ট মিস হয়ে যায়, তাহলে সেটা তামাদি হয়ে যায়, মানে সেই পার্টিকুলার স্কিমটা হয়তো কিছু সময়ের জন্য ফ্রিজ হয়ে যায়। এই জটিলতাগুলো আসলে সলভ করার সুযোগ আছে কিনা? আমি খালি মেটলাইফের কথা বলছি না, ওভারঅল ইন্ডাস্ট্রিতে আপনি এটাকে একটা বড় ক্রাইসিস মনে করেন কিনা, বা আপনারাই বা সেই ক্রাইসিস মোকাবেলায় কি করছেন? সেখানে ডিজিটালাইজেশন ইজ হেল্পিং আস আ লট। আপনি হয়তো দেখে থাকবেন যে 2024 সালে আমরা আমাদের 97%-এরও বেশি বিমা দাবি নিষ্পত্তি করেছি এবং এই অঙ্কটা প্রায় 3,000 কোটি টাকার কাছাকাছি। সো বড় অঙ্কের টাকা নিষ্পত্তি করেছি। এটা সম্ভব হয়েছে এই জন্য যে আপনার পলিসি যখন ম্যাচিউর করবে অথবা যখন ক্লেম করার সময় আসবে, তখন এই প্রক্রিয়াটা আমরা একদম সহজ করে দিয়েছি। একটা উদাহরণ দিয়ে বলি যে আপনার প্রিমিয়াম যদি ইএফটির মাধ্যমে প্রতি মাসে পেমেন্ট হয়ে যায়, তখন মেটলাইফের পলিসি যখন ম্যাচিউর করবে আপনাকে কিছুই করতে হবে না। আমরাই আমাদের কল সেন্টার থেকে আপনাকে ফোন করে জানতে চাইবো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি প্রিমিয়ামটা দিয়েছেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল আছে কিনা, এবং আমরা ম্যাচুরিটির টাকাটা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবো, আপনার কোনো আপত্তি আছে কিনা। আপনি যদি শুধু বলেন যে ওকে, তারপর আপনার যখন ম্যাচিউর করবে তার 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে ওই ম্যাচুরিটি টাকাটা চলে যাবে। এভাবেই যদি আমরা সবাই করি এবং এই প্রক্রিয়াগুলো সহজ করে ফেলি, তখন মানুষের আস্থা অবশ্যই ফেরত আসবে। আর যদি কেউ মিস করে কোনো একটা পার্টিকুলার মান্থে প্রিমিয়াম দেয়া, তখন এটা নির্ভর করবে পলিসির লাইফের কোন পর্যায়ে প্রিমিয়ামটা মিস হয়েছে। যদি প্রথম দিকেই পলিসির কিস্তিটা মিস হয়, যখন ধরেন ক্যাশ ভ্যালু তখনও তৈরি হয়নি, তখন এই পলিসিটা ল্যাপস হয়ে যাবে এবং আমরা তখন কাস্টমারকে বিভিন্ন নোটিশের মাধ্যমে জানাই যে আপনার প্রিমিয়াম একটা ডিউ হয়ে গেছে, আপনাকে পেমেন্টটা করতে হবে। তো সেটা যদি পেমেন্ট করে ফেলা হয় তাহলে আর কোনো সমস্যার কারণ নেই। আর যদি পলিসি ধরেন অনেক বছর চলেছে, ক্যাশ ভ্যালু জেনারেট করে ফেলেছে, তখন আমরা যেটা করি যে ওই ক্যাশ ভ্যালু থেকে পলিসিটা চালিয়ে নিই, যেন কাস্টমার কোনো কারণে মিস হয়ে গেলে সেটা আবার পেমেন্ট করার সুযোগটা পান।
তার ফলে পলিসি চলতে থাকে, কোনো অসুবিধা হয় না। কিন্তু সবাই তো মেটলাইফের মতো না, ইন্ডাস্ট্রিতে আপনি এটাকে বড় ক্রাইসিস মনে করেন কিনা যে সবাই কেন এটা মেনটেন করতে পারছে না? হ্যাঁ, পলিসি তামাদি হওয়াটা একটা সমস্যা, সেটা কিভাবে মিট করা যায় সেটা নিয়ে আমাদের রেগুলেটরও কাজ করছে, আমরাও অনেক কাজ করছি। এখানে কাস্টমারের সচেতনতা প্রথমত ইম্পর্টেন্ট, প্রিমিয়াম পেমেন্টটা সহজ করা ইম্পর্টেন্ট, এবং যে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, কতটা প্রিমিয়াম জমা হয়েছে, কোনো প্রিমিয়াম বাকি আছে কিনা, সেই তথ্যগুলো সময় মতো পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যদি সবাই আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে এই ব্যাপারে অবশ্যই ইমপ্রুভমেন্ট আসবে। নিঃসন্দেহে। আমরা একটা বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা ইন্স্যুরেন্সের নতুনত্ব সম্পর্কে আপনার কাছ থেকে আরেকটু জানবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি। মেটলাইফের সিইওর সাথে আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন মেটলাইফের সিইও আলা আহমেদ। আমাদের কথা হচ্ছে ইন্স্যুরেন্স নিয়ে। আমি একটু আগে একটা কথা শুনছিলাম আপনার কাছ থেকে, আপনি একটা এক্সাম্পলে বলছিলেন যে গ্রুপ ফাইন্যান্সিয়াল এক ধরনের স্কিম ছিল, গ্রুপ বিমা ছিল, এবং সেখান থেকে সে হেলথ কাভারেজটা পেত। চাকরি চলে গেলে হেলথ কাভারেজটা পাবে না। কনসার্ন হচ্ছে হেলথ কাভারেজ। আমাদের মানুষজনের, আপনি বোধহয় এটা খুব হরদম চোখে পড়ে যে কখনই যদি কেউ জটিল রোগে আক্রান্ত হয়, বিদেশে ট্রিটমেন্ট দরকার হয় বা দেশে ট্রিটমেন্ট দরকার হয়, আমরা দেখি এক ধরনের সবাই সহায়তার মাধ্যমে তাকে টাকা দেওয়ার চেষ্টা করে যারা ফাইন্যান্সিয়ালি এনরিচড না। কিন্তু এমনটা না কোথাও হয় না। বড় দুর্যোগ হোক, ছোট যে কোনো ধরনের রোগ হোক, তারা কিন্তু এই কাভারেজটা বিদেশে আমরা দেখেছি যে ইলনেস কাভারেজের মাধ্যমে তারা বিমা থেকেই পায়। আমরা কেন হেলথ বিমাটাকে এক ইন্ডিভিজুয়াল করতে পারলাম না? কেন আপনারা এখনো গ্রুপ বেসড হেলথ বিমা দিচ্ছেন? দ্বিতীয়ত হচ্ছে, এটা কি ইন্ডিভিজুয়াল করার জন্য জটিলতাটা কোথায়? এটা কি আস্থার সংকট, হসপিটালের জটিলতা, বিমা সংক্রান্ত অন্য কোনো চ্যালেঞ্জ আছে কিনা? আমি একটু ডিটেইলি জানতে চাই আপনার কাছে। ওকে, হেলথ ইন্স্যুরেন্সটা বাংলাদেশে এখনও অনেক আন্ডার ডেভেলপড। আমাদের মেটলাইফ, আমরা বিভিন্ন দেশে কাজ করি, আমিও কয়েকটা দেশে কাজ করেছি। আমাদের অনেক পিছিয়ে আছি আমরা। এটা কারণটা কি? কারণ হচ্ছে প্রথমত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু হেলথ ইন্স্যুরেন্স বিক্রি করার আলাদা পারমিশন ছিল না, দীর্ঘদিন ছিল না। রিসেন্টলি রেগুলেটর এটা ওপেন করেছেন, এখন আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছি। তবে ইন্ডিভিজুয়াল বেসিসে হেলথ ইন্স্যুরেন্স কিন্তু এখনও আছে। কয়েকটা কাভারেজ আমরা দিই, যেমন হচ্ছে ক্রিটিক্যাল ইলনেস, বিভিন্ন ধরনের জটিল রোগ যখন হয় তখন ওই রোগগুলো ডায়াগনোসিস হলেই আমরা ওই ক্লেমটা পেমেন্ট করে দিই। ধরেন আপনার ক্যান্সারের কাভারেজ আছে, আপনার ডায়াগনোসিস হলো, 5 লাখ টাকা বা 10 লাখ টাকা যে পরিমাণ সাম ইনস্যুর্ড আছে সেটা কিন্তু ইমিডিয়েটলি আমরা পেমেন্ট করে দিচ্ছি। এর বাইরে যেটা আছে, যদি আপনার হসপিটালাইজেশন হয়, প্রতিদিন কতদিন হসপিটালে থাকছে সে অনুযায়ী একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিচ্ছি। তবে এই পলিসিগুলো এখন আমরা যেভাবে কাস্টমার কাছে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ওনার যে মূল লাইফ ইন্স্যুরেন্স পলিসি আছে তার সাথে একটা রাইডার হিসেবে, তার সাথে একটা সম্পূরক চুক্তি হিসেবে। কিন্তু এজন্য যেটা হচ্ছে, তাতে এই পলিসিগুলো একটু এক্সপেন্সিভ হয়ে যায়, আপনাকে অনেক টাকা প্রিমিয়াম পেমেন্ট করতে হয়। কারণ আপনি যেই প্রিমিয়ামটা পেমেন্ট করছেন তার একটা অংশ যাচ্ছে আপনার হেলথের কাভারেজের জন্য, আর একটা অংশ যাচ্ছে সেভিংসের জন্য। এখন আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে যে আপনি যেন ইন্ডিভিজুয়াল বেসিসে শুধুমাত্র হেলথের জন্য পলিসিটা নিতে পারেন। এই কাজগুলো আমরা শুরু করেছি, এবং আমরা যেহেতু কাস্টমারদের সাথে বিভিন্ন সময় কথাবার্তা বলার মাধ্যমে আমরা জানতে পারি যে মানুষের জন্য কী প্রয়োজন, সেজন্য সেটা নিয়ে আমরা এখন কাজ করছি, এবং খুব শীঘ্রই একটা প্রোডাক্ট নিয়ে আসার পরিকল্পনা আমাদের আছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে কি কোনো আস্থার সংকট দেখতে পান? কেন এটাকে অনেক ভাস্টলি ছড়িয়ে দেওয়া গেল না? বিদেশে তো যে কোনো ব্যক্তিরাকে যে কোনো ধরনের ট্রিটমেন্ট নিতে গেলে হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারে থাকাই তার জন্য বাধ্যতামূলক। সে আলাদা করে যদি পে করতে চায় সেটা অনেক বেশি পেমেন্ট হয়ে যায়, যে কারণে সবাই আগে ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়ে হেলথ ইন্স্যুরেন্সটা আগে করে। আমরা কেন সেই জায়গাটা এনশিওর করতে পারলাম না? এখানে কোনো মানে পলিসি ক্রাইসিস আছে কিনা? আমরা এই ধরনের প্রোডাক্ট যখন নিয়ে আসবো তখন এই জিনিসটা অ্যাড্রেস করা যাবে। এই মুহূর্তে পলিসিগত কোনো বাধা নাই, তবে হেলথ ব্যাপারটা পুরোটা একটা ইকোসিস্টেম হিসেবে কাজ করে। এখানে অন্যান্য যেসব অংশীজন আছেন, যেমন ধরেন হসপিটাল নেটওয়ার্ক, আমাদের পেমেন্ট সিস্টেম, টেকনোলজির যেই প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো ইন্টিগ্রেটেড যখন আমরা করতে পারবো তখন এটা আরও সহজে দেওয়া সম্ভব হবে। যদি আমি পেশেন্টের খরচটা ধরি যে এত টাকা আমার হেলথের এই কাভারেজ বা এই ইলনেসের জন্য এবার আমার খরচ হবে, ওই টাকাটা যে আদৌ ওই পরিমাণ টাকাই লাগছে কিনা এটা আপনারা কিভাবে ক্রস চেক করেন? এই জন্য আমাদেরকে হসপিটালের উপর নির্ভর করতে হয়, এবং আমাদের হেলথ প্রফেশনাল আছেন আমাদের কোম্পানিতে যারা এগুলো ভেরিফাই করেন যে এই ধরনের ট্রিটমেন্ট কি আদৌ প্রয়োজন আছে কিনা, এবং এই ট্রিটমেন্টের জন্য এই ধরনের খরচ হতে পারে কিনা, এবং ওনার ওই কাভারেজটা আছে কিনা। এই কয়েকটা জিনিস যখন মিট আপ হয় তখনই আমরা পেমেন্ট করে দিতে পারি। জানো ভালো আহমেদ, আমার একটা কৌতূহল আছে, সেটা একটু জেনেই নেই। সেটা হচ্ছে যে এরকম কি কখনো হয় যে কোনো একটা পার্টিকুলার গ্রাহকের কোনো একটা ক্রাইসিস হয়নি, কিন্তু তিনি সেই ক্রাইসিসটা তুলে ধরে, হেলথ হোক বা যে কোনো কিছু হোক, তিনি প্রিমিয়ামের টাকাটা আদায় করার চেষ্টা করেন? এমন ঘটনাও নিশ্চয়ই অহরহ ঘটে। এমন কোনো অভিজ্ঞতা আপনাদের হচ্ছে কিনা, বা এই প্রবণতাগুলো বাড়ছে কিনা? এটা হতে পারে। সেজন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ক্লেম অ্যাডজুডিকেশন, ক্লেম সেটেলমেন্টের যে প্রসেসটা সেটা রোবাস্ট হতে হয়। সেটা আবার এমনও হওয়া যাবে না যে কাস্টমারের জন্য ভোগান্তি হচ্ছে অথবা অনেক সময় লেগে যাচ্ছে, আবার এমনও হওয়া যাবে না যে অনেকে
ভুয়া ক্লেম করে টাকাটা নিয়ে যাচ্ছে। তো এটার মধ্যে একটা ব্যালেন্স স্ট্রাইক করার ব্যাপার ভুয়া থাকে। ক্লেম হচ্ছে? সেটা হতে পারে এবং আমরা এটা যথাযথভাবে পরীক্ষা করেই দেখি, এবং টেকনোলজির ব্যবহার এটাতে অনেক হেল্প করে। এবং আমাদের কিছু মেশিন লার্নিং প্ল্যাটফর্ম আছে যার মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি যে কোনো অস্বাভাবিক কোনো ক্লেম হচ্ছে কিনা। তখন আমরা সেগুলোর জন্য আলাদা করে ইনভেস্টিগেশন করে বোঝার চেষ্টা করি যে বিষয়টা কী ছিল। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের দেশে যখন আমরা বিমা নিয়ে কথা বলি, আমি দেখছিলাম স্ট্যাটিস্টিক্স, যদি আমি সংখ্যার হিসেবে তুলনা করি, 5-7% মানুষ মাত্র ইন্স্যুরেন্সের আওতায় আছে বাংলাদেশে। তার মানে একটা হিউজ 90% অ্যাবভ বাজার আপনাদের সামনে পড়ে আছে, মানে কোনো ইন্স্যুরেন্স কাভারেজের আওতায় নেই। এই মানুষগুলোকে ইন্স্যুরেন্সের আওতায় আনার জন্য আপনারা কোনো স্পেশাল প্ল্যান করছেন কিনা? এবং আরেকটা প্রশ্ন জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে এই বিশাল জনগোষ্ঠীর একটা বড় অংশ হচ্ছে তরুণরা, তাদেরকে পার্টিকুলারলি মানে আকৃষ্ট করার জন্য কোনো আলাদা প্ল্যান করা উচিত কিনা? রাইট, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এতদিন যেটা ছিল শুধু ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের মাধ্যমেই, ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের মাধ্যমেই আমরা পলিসিগুলো মানুষের কাছে নিয়ে যেতে পারতাম। তো গত বছরে গভর্নমেন্ট যেটা করেছেন যে ব্যাংক অ্যাসুরেন্সটা ওপেন করেছেন, তার মানে হচ্ছে ব্যাংকের মাধ্যমেও আমরা বিমাকে মানুষের কাছে নিয়ে যেতে পারবো। তো এটা একটা নতুন চ্যানেল। অন্যান্য দেশে, অনেক দেশে আপনার 40-50% পলিসি কিন্তু বিক্রি হয় ব্যাংকের মাধ্যমে। তো বাংলাদেশেও আমরা এটা শুরু করেছি। এখন আমরা এই চ্যানেলটাকে বিল্ড করছি, ব্যাংকগুলোর সাথে রিলেশনশিপ তৈরি করছি, এবং এটা যখন আরও গতি পাবে তখন মানুষের কাছে পৌঁছানোটা অনেক সহজ হবে। এর বাইরে যে জিনিসটা কাজ করে সেটা আপনার পরের প্রশ্নের সাথে রিলেটেড, যে কীভাবে আমরা তরুণদেরকে উৎসাহিত করতে পারি। অন্যান্য দেশে যেটা হচ্ছে, এবং এটা নিয়ে আমরা কাজ শুরু করেছি, সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্সকে এটার সাথে রিলেটেড কোনো একটা সার্ভিসের সাথে এমবেড করে দেওয়া। যেমন ধর, আমি একটা ব্যাংকের সাথে ব্যাংকিং ট্রানজ্যাকশন করি, আমার একটা ব্যাংকের অ্যাপ আছে। তখন আমি যদি আপনাকে টাকা ট্রান্সফার করতে যাই, তখন যদি আমার কাছে পপ আপ হয় যে আপনি এই ট্রানজ্যাকশনের সাথে কি একটা ছোট ইন্স্যুরেন্স নিতে চান, যার প্রিমিয়াম হয়তো 100 টাকা পড়বে মাসে, রাইট? এরকম ছোটো ছোটো ইন্স্যুরেন্স, যেটা হয়তো স্বাস্থ্য হতে পারে, টার্ম লাইফ হতে পারে, সেটা যখন জুড়ে দেওয়া যায়, দুটো যখন একসাথে হয়ে যায়, তখন মানুষ ওই মুহূর্তে সিদ্ধান্তটা নিতে সহজ হয়। তাকে আলাদা করে ইন্স্যুরেন্সের কথা ভাবতে হচ্ছে না। এটাকে আমরা টেকনিক্যালি যেটা বলি সেটা হচ্ছে এমবেডেড ইন্স্যুরেন্স। এই কাজটা যখন আমরা করব, এই কাজটা আমরা কিছু পরিকল্পনা শুরু করেছি, মার্কেট রিসার্চ করছি, কিছু এক্সপেরিমেন্টেশন আমরা করতে শুরু করছি। এটার ফলে যেটা হবে, ইন্স্যুরেন্স তখন সবার কাছে পৌঁছে যাবে। আপনার ব্যাংকিং ট্রানজ্যাকশন বলেন, এমএফএস ট্রানজ্যাকশন বলেন, আপনি অনলাইনে কেনাকাটা করতে বলেন, যখনই আপনি রিলেটেড কিছু একটা করছেন, তখন ইন্স্যুরেন্সটা আপনার সামনে আসবে। তখন আপনি সিদ্ধান্তটা নেবেন যে ইন্স্যুরেন্সটা আমি চাই। এটার মাধ্যমে যেটা হবে, টেকনোলজি তো এখন ইয়াং যারা আছে তারা তো টেকনোলজি খুব হরহামেশাই ব্যবহার করছে। এটার মাধ্যমে আমরা কিন্তু আরও বড় জনগোষ্ঠীর কাছে পৌঁছে যেতে পারবো ইন্স্যুরেন্স নিয়ে। প্রান্তিক মানুষের কাছে কি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে যাওয়া খুব সহজ কাজ? তারা কি কনভিন্সড হয় খুব সহজে? কারণ তাদেরও একটা বড় অংশ তো এখনো অনাবৃত, তাদের কোনো কাভারেজের আওতায় নেই। তাদেরকে আপনারা কি বলেন? প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ইন্স্যুরেন্স পৌঁছে নিতে হলে আমাকে ওখানে যেতে হবে যেখানে তারা আছেন। সেটাও কিন্তু এমবেডেডের মাধ্যমে করা সম্ভব। ফর এক্সাম্পল, মানুষ যখন আপনার মাইক্রো ক্রেডিট নেয়, ক্ষুদ্র ঋণ যখন নিচ্ছে, তখন এটার সাথে যদি আমি ইন্স্যুরেন্সটাকে লাগিয়ে দিই, এমবেড করে দিই, মিশিয়ে দিই, তখন কিন্তু ওনাকে আর খুব বেশি চাপ নিতে হবে না। হয়তো একটা ক্ষুদ্র প্রিমিয়াম দিয়েই উনি কিন্তু কাভারেজটা পেয়ে যাবেন। এটা আমাদের পরিকল্পনায় আছে, আমরা কাজ করতে শুরু করছি। যেসব অর্গানাইজেশন মানুষের সাথে ডিটেলস কাজ করে, লাইক অনেক বড় পোর্টফোলিও নিয়ে কাজ করে, তাদের সাথে পার্টনারশিপের মাধ্যমে কীভাবে ইন্স্যুরেন্সকে নিয়ে যাওয়া যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। এটা সফল হলে খুব দ্রুতই আমরা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। একটা বিষয় সেটা হচ্ছে যে আমি যখন এবার পশ্চিমা দেশগুলোতে ইন্স্যুরেন্সের চর্চা নিয়ে কাজ করছিলাম বা একটু পড়ছিলাম, দেখলাম ইনশিওর টেকনোলজি বা ইনশিওর টেক নিয়ে একটা বড় ধরনের রেভলিউশন বা বিপ্লব হয়ে গিয়েছে। অর্থাৎ প্রযুক্তির ব্যবহার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, ডিজিটাল আর্টিফিশিয়াল বেস ক্লেম প্রসেসিং, ব্লকচেইন প্রযুক্তি, অনেক কিছু বিমাতে চলে এসেছে। আমরা কি এখনো হাঁটি পাপা করছি, নাকি এগুলোতে আমরা যেতে পারবো? বা কি এটা আসলে কি, আমি নিজে একটু জানতে চাই, ইনশিওর টেকনোলজিটা আসলে আলাদা করে কোনো আলাদা কিছু বোঝায় কিনা? ইনস্যুটেকের একটা পোর্শন নিয়ে আমি যদি হাইলাইট করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার কিন্তু এখন আমরা শুধু ইন্স্যুরেন্স না, সব জায়গায় দেখতে পাচ্ছি। আপনি যদি গুগলে কিছুটা সার্চ দেন, আগে আমরা যেমন দেখতাম যে কোন কোন ওয়েবসাইটে এই তথ্যটা আছে, এখন কিন্তু এআই ওভারভিউ হিসেবে চলে আসছে। সো এআই ইজ টাচিং আস এভরিডে। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা কিছু ইউজ কেস নিয়ে চিন্তা করছি এবং কিছু এক্সপেরিমেন্টেশন শুরু করেছি, বাংলাদেশেই আমরা করছি। যেমন প্রথমত হচ্ছে একজন কাস্টমারের যে ডেটা আমার কাছে আছে, এবং উনি কিভাবে কখন পলিসি নিচ্ছেন, কী ধরনের চাহিদা ওনার আছে, সেই ডেটাগুলো ব্যবহার করে আমরা বোঝার চেষ্টা করি যে একজন এক্সিস্টিং কাস্টমারের কী ধরনের প্রোডাক্ট সামনে লাগতে পারে। মানে ওনার মতো কাস্টমার যিনি আছেন, উনি কী ধরনের পারচেজ বিহেভিয়ার ডেমনস্ট্রেট করেছেন,
এটা ফলে যেটা হচ্ছে একজন আপনাকে আমি প্রোফাইলিং করে বুঝতে পারবো যে আপনার কী ধরনের ইন্স্যুরেন্স দরকার, এবং তার আপনার জন্য একটা রিকমেন্ডেশন আমি নিয়ে আসতে পারি, যেটা আপনার কাছে হয়তো আমি SMS-এর মাধ্যমে পৌঁছে দিলাম, রাইট? অথবা আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের কাছে দিলাম, যিনি আপনার সাথে যোগাযোগ করে ওই প্রোডাক্ট রিকমেন্ডেশন আপনার সামনে হাজির করবেন। এটা কিন্তু টেকনোলজি ব্যবহার করে করা সম্ভব, এবং আমরা কিছু এক্সপেরিমেন্টেশন করে ভালো রেজাল্ট পাচ্ছি। আরেকভাবে যেটা কাজ করে সেটা কিছুটা আগে আপনি বলেছিলেন ক্লেমস ফ্রডের ব্যাপারে। সো ক্লেমস ফ্রডের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আমরা কিছু সামনে কাজ করার পরিকল্পনা আছে, যেখানে আমরা বুঝতে পারবো যে কোনো আনইউজুয়াল ট্রেন্ড আছে কিনা। এই ধরনের ক্লেম হওয়ার কথা না, একটু আনইউজুয়াল ট্রেন্ড দেখা যাচ্ছে, এআই ওগুলো আমাদেরকে ডিটেক্ট করে দিতে পারবে, তখন ওই জায়গাটাতে আমরা পিলফারেজটা রোধ করতে পারবো। বিশ্বের সাথে আপনি তো অন্যান্য দেশে মেটলাইফে কাজ করেছেন, তারা এখন আরো নতুন কোনো ধরনের প্রযুক্তি আছে কিনা যেটা বাংলাদেশে আরো আনা যেতে পারে এই টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাইরে? কি মনে হয় নতুন কোনো প্রযুক্তি যেটা বাংলাদেশে আমরা নিয়ে আসতে পারি, এমন কোনোটা আপনার চোখে পড়েছে? জি, আমরা এটা অলরেডি কাজ করছি এটা নিয়ে, এবং যে অ্যাপের কথা বললাম, আমাদের এজেন্টদের জন্য মাই লাইফ অ্যাপ আছে, যার মাধ্যমে তার পুরো ওয়ার্কফোর্স ম্যানেজমেন্টটা ওই অ্যাপের মাধ্যমে হচ্ছে। এবং কাস্টমারদের জন্য আমরা ওয়ান বাই মেটলাইফ নিয়ে এসেছি, যেখানে শুধু পলিসি সার্ভিস না, এর পাশাপাশি যে হেলথ রিলেটেড যেসব সার্ভিস পাওয়া সম্ভব, লাইক একজন ডক্টরের সাথে কনসালটেশন করা, অনলাইনে মেডিকেল অর্ডার করা, স্পেশালিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট করা, অথবা হসপিটালগুলোতে ডিসকাউন্ট অ্যাভেল করা, এই ধরনের ফিচারগুলো ওই অ্যাপের মধ্যে আছে। এবং এটা কিন্তু টেকনোলজি ব্যবহার করেই আমরা করছি, যেন এর মাধ্যমে কাস্টমার যখন ওই সার্ভিসগুলো সহজেই মোবাইলে নিয়ে নিতে পারেন। একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আমাদের প্রিমিয়ামগুলো, এটা কি মাসে মাসে নেওয়া জরুরি? বছরে একবার একসাথে নিয়ে নেওয়া যায় না একদম বছরের শুরুতেই? যেটা আমি দেখেছি যে অন্যান্য অনেক দেশে আছে, যে যখনই যিনি বছরে শুরু করলেন, বছরের প্রথম দিনটিতেই উনি সারা বছর ওনার কী ধরনের কাভারেজ আসতে পারে ইন্স্যুরেন্সের সবগুলোকে হিসাব করে একটা অ্যামাউন্ট ওনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়। এটা নিলে কি আসলে খুব নেতিবাচক হবে বাংলাদেশে, নাকি এটা করা যেতে পারে? এটা অলরেডি আছে, মানে আপনি আপনার সুবিধা মতো ভাবে প্রিমিয়াম জমা করতে পারেন, বার্ষিক করতে পারেন, সেমি অ্যানুয়ালি করতে পারেন, কোয়ার্টারলি করতে পারেন, মান্থলি করতে পারেন। তো আমরা যেটা করি, কাস্টমারের ওনার ইনকামের সাথে বা ওনার যেই সময়টাতে খরচ হবে, কেমন ইনকাম পাচ্ছেন, কত টাকা উনি আসলে প্রিমিয়াম দিতে পারবেন, কখন দিতে পারবেন, সেটার সাথে সামঞ্জস্য রেখে যেন সিদ্ধান্তটা নিতে পারেন। বাট বার্ষিক দিতে পারেন অবশ্যই, সেই অপশন আছে। সেই অপশন আছে। আরেকটা বিষয় একটু আমি জানতে চাই, সেটা হচ্ছে যে একটু লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আপনার এক্সপিরিয়েন্সটা জানতে চাই। আমি যদি ওভারঅল ইন্স্যুরেন্সের বাজার হিসাব করি, এখন আমার মনে হয় যে আমাদের একটা বড় অংশ লাইফ ইন্স্যুরেন্স থেকে আছে। তো সেই লাইফ ইন্স্যুরেন্সের এখন যারা কাভারেজের আওতায় আসছেন, তারা কি কোনো ধরনের নতুনত্ব খুঁজছেন? আপনারা নতুনত্ব দিচ্ছেন, নাকি লাইফ ইন্স্যুরেন্সের বাজারটা ছোট হয়ে যাচ্ছে? আমি তো এখন দেখি নন লাইফের প্রতিও মানুষের আগ্রহ বাড়ছে, গাড়ি কেনার প্রতি আগ্রহ বাড়ছে, দামি দামি পণ্য কেনার ক্ষেত্রে মানুষের আগ্রহ বাড়ছে। সেই বাজারটাও বড় হচ্ছে কিনা আপনারা কি দেখতে পান? সেই বাজারটার নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতে হবে। এখন পর্যন্ত যে জিনিসগুলো আমরা সবাই জানি, যে মোটর ইন্স্যুরেন্স, আমরা গাড়ি কিনলে গাড়ির ইন্স্যুরেন্স, আমার যদি একটা বাড়ি থাকে তাহলে হোম ইন্স্যুরেন্স, এগুলো এখনও বাংলাদেশে পপুলার হয়নি। ইভেন আপনি মোবাইল যেটা ব্যবহার করছেন, রাইট, সেটা যদি ব্যবহার করতে গিয়ে কোনোভাবে নষ্ট হয়ে যায়, সেটার ইন্স্যুরেন্সও কিন্তু দেওয়া সম্ভব। তারপর লায়াবিলিটি ইন্স্যুরেন্স আছে। তো লাইফ ইন্স্যুরেন্সের বাইরে যেখানে আপনার ঝুঁকি আছে সেখানে ইন্স্যুরেন্স করার সুযোগ আপনারা এগুলো আছে। নিয়ে ভাবেন না বা কাজ করবেন না? আমরা সাধারণত লাইফ নিয়ে কাজ করি এবং স্বাস্থ্য নিয়ে কাজ করি। সো যেমনটা বলছিলাম যে লাইফ এবং মেটলাইফ কখনোই নন লাইফে আসবে না। এই দুটো ব্যবসা কিন্তু একদমই ডিফারেন্ট, বিজনেস হ্যাঁ, মডেল একদমই ডিফারেন্ট। সো আমাদের স্পেশালাইজেশন হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, সেখানে আর আমরা এমনিতে কনসেন্ট্রেট করছি। লাইফ ইন্স্যুরেন্সের বাজার কতটা বড় হচ্ছে আপনার কাছে মনে হয়? আর উই স্যাটিসফাইড উইথ দি এন্টায়ার মার্কেট? মানুষ কি নতুনত্ব এখানে খুঁজছে, নাকি মানুষ আগের যে স্কিমগুলো আছে সেগুলোই এখনো নিচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে? আমার মনে হয় বাজার সম্প্রসারণটা যতটা হওয়া উচিত বা যতটা হওয়া সম্ভব, সেখানে এখনো বাংলাদেশে মার্কেট যেতে পারেনি। এটার অনেকগুলো কারণ আছে, যেমনটা বলছিলাম, মানুষের ইন্স্যুরেন্সের ব্যাপারে অ্যাওয়ারনেসের ব্যাপার আছে, আস্থার ব্যাপার আছে। এখানে আমাদের চ্যানেলগুলো কাজে লাগতে পারে। মানে আমি মিন করছি যে যারা ইন্স্যুরেন্স মানুষের কাছে নিয়ে যাবেন, ওই জায়গাটা আরও কীভাবে গতিময় করা যায়, আরও এফিশিয়েন্ট করা যায়, তার উপর নির্ভর করবে যে বাজার সম্প্রসারণ করা সম্ভব কিনা। যেমনটা আমরা আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের মাধ্যমে করছি, ব্যাংকের মাধ্যমে করতে শুরু করেছি, এর ফলে কিন্তু একটা বড় এক্সপানশন হবে। তারপর টেকনোলজি ব্যবহার করে এমবেডেড ইন্স্যুরেন্স, মাইক্রো ইন্স্যুরেন্স, এই চ্যানেলগুলো যখন আমরা বেশি করে ইউজ করতে শুরু করব, তখন মানুষের কাছে পৌঁছে যাওয়া সহজ হবে। নিঃসন্দেহে। আমরা একটি বিরতি নেব, আরেকবার বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করব। ইয়াং জেনারেশনের কিছু প্রশ্ন আছে, তাদের বড় প্রশ্নের উত্তর দেব। দর্শক, একটি বিরতি নিচ্ছে, আবারও ফিরবো খুব দ্রুত, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরো একবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন মেটলাইফের সিইও আলা আহমেদ। আপনি যখন আসবেন আমাদের শোতে, আমরা বললাম আমরা তো র্যাপিড ফায়ার প্রশ্নগুলো ইয়াংদের থেকে নেই। দে ওয়ার রিয়েলি এক্সাইটেড ইন্স্যুরেন্স নিয়ে, তার মানে খুব বেশি আগ্রহ আছে আমাদের ইয়াং জেনারেশনের। এটা একটা ভাইব, এটা আপনাদেরকে প্ল্যান করতে কাজে দিবে। বাট আজকে তারা আপনার জন্য র্যাপিড ফায়ার প্রশ্ন পাঠিয়েছে, সেই প্রশ্নগুলো করতে চাই, তারপর আমরা একটু বড় প্রশ্নের দিকেও যাব। 1 নম্বর প্রশ্ন, তারা জানতে চান
আপনি যখন নিজে কোনো দিকে কনসেন্ট্রেট করেন, আপনি ধরেন আপনি নিজে বীমা পলিসি কিনবেন, আপনি কোনটার দিকে আগে মানে নজর দেন, প্রিমিয়াম নাকি কাভারেজ? আমি নিজের জন্য যখন কিনতে যাব প্রথমে কাভারেজটা দেখতে চাইবো যে আমার কি প্রয়োজন, সেই কাভারেজটা আমি পাচ্ছি কিনা। তারপরে প্রশ্ন আসবে এটা প্রিমিয়ামটা আমি অ্যাফোর্ড করতে পারছি কিনা। ওকে, আপনি সবার আগে কাভারেজ দেখবেন। যিনি প্রথম বীমা করবেন তাকে সবার আগে কি বোঝানো উচিত? যিনি প্রথম বীমা করতে যাচ্ছেন তাকে তার নিডটা আমাকে বুঝতে হবে প্রথমে, যে ওনার আসলে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা কি, উনি ওনার লাইফ স্টেজের কোন পর্যায়ে আছেন। সেটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি প্রপার প্রোডাক্ট ওনার জন্য রিকমেন্ড করতে পারবো। ওনাকে নেসেসিটিটা বোঝাতে হবে তার Right, আগে। exactly. ওকে, ফাইন। 3 নম্বর প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি, যে কোনো একটি কি যদি বলতে বলি? এখন যে চ্যালেঞ্জগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো ইন্স্যুরেন্স নিয়ে। আমরা চাই যে আরও অনেক বেশি মানুষ এই সেক্টরে আসুক, কাজ করুক, বীমা প্রতিনিধি হিসাবে কাজ করুক, যেন আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি। যদি ধরুন আপনার কোনো এজেন্ট বা কর্মীদেরকে এক ধরনের টার্গেট দেওয়া হয়েছে, টার্গেট যদি পূরণ করতে হয় তাহলে কর্মীদেরকে তো মোটিভেটেড রাখতে হবে। কর্মীদেরকে মোটিভেটেড রাখার সহজ কৌশল কি? সেটা হচ্ছে ক্যারিয়ার হিসেবে দেখতে হবে এই প্রফেশনটাকে, তখনই কিন্তু মোটিভেশনটা আসবে, কারণ ফাইন্যান্সিয়াল মোটিভেশন ইজ নট এনাফ। ওকে, পঞ্চম প্রশ্ন, ব্যক্তির নিজের মূল্যবোধ এবং ব্যবসায়িক নীতির ভিতরে যদি সংঘর্ষ হয়, ক্ল্যাশ হয়, তাহলে কি করা উচিত? মানে অফিসের প্রায়োরিটি একরকম, নিজের মানে মূল্যবোধ একরকম, এই ধরনের সিচুয়েশনে মানুষ কি করবে? ইন্স্যুরেন্সের কথা না, ওভারঅল ক্যারিয়ার প্ল্যানের কথাই তারা বলছে, যে যদি এরকম কখনো সিচুয়েশন হয় কি করা উচিত তার? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আসলে সবাই এমন একটা ক্যারিয়ার বা কাজের জায়গা খুঁজে নেওয়া উচিত যেটা আমার ব্যক্তিগত যে মূল্যবোধ সেটার সাথে সাংঘর্ষিক নয়। যদি সংঘর্ষ হয় তখন আমাকে দেখতে হবে আমি সেটা মিটিগেট করতে পারি কিনা, মানে কার্যক্ষেত্রে কোনো পরিবর্তনের মাধ্যমে মিটিগেট করতে পারি কিনা। যদি না পারি তাহলে আমি এমন একটা জায়গা খুঁজে নেব যেটা আমার মূল্যবোধের সাথে যায়। ওকে, ফেয়ার এনাফ, খুব গুরুত্বপূর্ণ উত্তর এটা। আচ্ছা, আমিও জানতে চাই টাইম ম্যানেজমেন্ট করার সহজ কৌশল কি? অনেকে বলছেন যে তারা কাজ করে শেষ করতে পারেন না, আপনি কিভাবে ম্যানেজ করেন বা অন্যদেরকে কি পরামর্শ দেবেন? প্রায়োরিটাইজেশন, আমাকে দেখতে হবে যে কোন কাজটার ইম্প্যাক্ট বেশি আছে, সেইটাকে আমাকে প্রায়োরিটাইজ করে কাজটা করতে হবে। আর যদি ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলি, এটা আমি জুড়ে দিচ্ছি, এটা কি করা সম্ভব এখন মনে হয় আপনার? ওয়ার্ক লাইফ ব্যালেন্স আসলে একটা মিথ। আমাকে আসলে দুইটাই ম্যানেজ করতে হবে। কিভাবে আমি বেস্ট রেজাল্টটা নিয়ে আসতে পারি, যে এই জিনিসগুলো আমার জন্য ইম্পর্ট্যান্ট লাইফে, কাজে, সেগুলোর উপর কীভাবে গুরুত্ব দিতে পারি সেটা দেখতে হবে। ওকে, পরের প্রশ্নে যেতে চাই। 7 নাম্বার, যিনি নতুন ম্যানেজার হয়েছেন তার জন্য আপনার পরামর্শ কি? যিনি নতুন ম্যানেজার হচ্ছেন তাকে বুঝতে হবে যে উনি এখন মানুষের দায়িত্বে এসেছেন। সো পিপল ওরিয়েন্টেড হতে হবে এবং তার সাথে যারা কাজ করেন তাদের দিকে নজর রাখতে হবে, তাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে। ওকে, 8 নাম্বার, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশে কোন ধরনের ইন্স্যুরেন্স পলিসির ভবিষ্যৎ খুব ভালো? যে কোনো একটির কথা যদি বলতে বলি, যে আপনার কাছে মনে হয় যে কোন প্রোডাক্টটা সামনে খুব শাইন করবে বলে আপনার মনে হয়? স্বাস্থ্য বিমা। স্বাস্থ্য বিমা শাইন করবে বলে আপনার মনে হয়? অবশ্যই, কারণ মানুষের যে জিনিসগুলো নিয়ে ওয়ারিড সেটা হচ্ছে স্বাস্থ্য, এবং স্বাস্থ্যের ব্যয় দিন দিন বাড়ছে। মানুষ আসলেই চায় যে স্বাস্থ্য বিষয়ক কিছু একটা বিমা যদি থাকে, প্রোটেকশন যদি থাকে, সেটা সবাই নেবে। ওকে, পরের প্রশ্ন, আপনার শখ কি, হবি কি? আমার শখ বই পড়া, গান শোনা আর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। ওকে, 10 নম্বর প্রশ্ন, আমরা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিই সবসময়, আপনাকেও দিচ্ছি। এটা খুবই সহজ হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন আপনাকে হঠাৎ করে বিমা রেগুলেটর বানিয়ে দেওয়া হলো, আপনি সবার আগে কি ডিসিশন নেবেন? আমি বাংলাদেশের জন্য যেটা প্রায়োরিটি করব সেটা হচ্ছে এমন কাজ করতে হবে যেন বাংলাদেশের বিমা ডেভেলপমেন্ট হয়। রেগুলেশনটা অবশ্যই সাথে সাথে আসবে, কিন্তু ডেভেলপমেন্টের জন্য বিশেষ নজর দেব। ওকে, ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশ পেয়ে গেলাম, উত্তর পেয়ে গেলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেগুলো পেয়ে গিয়েছে। আমি আবার একটু বড় প্রশ্নের দিকে যাচ্ছি। আমি এজেন্টদের সাথে কথা বলছিলাম আপনার এই এপিসোডটা করার আগে। তো এজেন্টের সাথে যখন কথা বলেছি, আপনি একটু আগে বলছিলেন যে একটা র্যাপিড ফায়ারে যে এজেন্ট হিসেবে যখন তারা থাকবেন তাদেরকে ক্যারিয়ার প্ল্যানটা করতে হবে, ক্যারিয়ারটা বুঝতে হবে। সমস্যাটা যেটা হচ্ছে যে তারা মনে করে যে তাদের আরও বেশি ক্যারিয়ারটাকে তারা আরও বেশি সিকিউর চান, তারা আরও বেশি ফাইন্যান্সিয়াল রেমুনারেশন চান, এবং তারা মনে করেন যে এখন আপনি বলছিলেন যে অনেক বেশি ডিজিটাল হয়ে যাচ্ছে সব, তারা আগামীতে আসলে থাকতে পারবেন কিনা সেটি নিয়েও তাদের ভিতরে প্রশ্ন আছে। তারা আরও বেশি প্রশিক্ষণও চান। আপনারা কি ধরনের ভাবনা ভাবছেন, বা শুধু মেটলাইফ না, সার্বিক বিমা খাতে যারা এজেন্ট হিসেবে কাজ করছেন বা অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছে, তাদের জন্য আপনার পরামর্শ কি? তো এই প্রফেশনের সবচেয়ে বড় আকর্ষণ যেটা, সেটা হচ্ছে আপনি যে কাজটাই করছেন সেটা মানুষের কাজে লাগছে। ইউ আর অ্যাকচুয়ালি হেল্পিং পিপল, রাইট? তো এটা একটা স্টার্টিং পয়েন্ট। সেকেন্ড হচ্ছে এখানে আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে। তো ফিক্সড স্যালারিতে যদি কেউ চিন্তা করেন এবং সে তার বাইরে যদি যেতে না চান, তাহলে এই পেশা ওনার জন্য নয়। যেহেতু আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে, তার মানে হচ্ছে আমার ইনফ্লেশন যদি 10%, 20%, 15% হোক, আমার কিছু আসে যায় না। আমি আমার এফোর্ট বাড়িয়ে দেবো,
আরও চৌকসভাবে কাজ করব, তার ফলে আমার ইনকামও বাড়বে। সো মানে ভেরিয়েবল ইনকামের যে অপরচুনিটিটা আছে এটাকে চ্যালেঞ্জ হিসেবে না দেখে আমি মনে করি অপরচুনিটি হিসেবে দেখা উচিত। এবং ক্যারিয়ারের একটা সুবিধা হচ্ছে কেউ একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে কিছুদিন কাজ করার পরে উনি কিন্তু ওনার লিডারশিপ স্কিলগুলো আস্তে আস্তে বাড়াতে শুরু করতে পারেন এবং একসময় একজন টিম লিডার হিসেবে বা ইউনিট ম্যানেজার হিসেবে অনেক ক্যারিয়ার তৈরি করতে পারেন। মেটলাইফে আমরা যেটা করি যে এর পরের ধাপে যিনি যান উনি ব্রাঞ্চ ম্যানেজার হতে পারেন, মানে আরও অনেকগুলো টিম ম্যানেজ করার সুযোগ তৈরি হয়। সো ইউ ক্যান সি দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি নট অনলি পারফর্ম ফর ইউর সেলফ, আপনি একটা টিম এবং অনেকের এমপ্লয়মেন্টেরও সুযোগ তৈরি করে পাচ্ছেন, যেটা আপনাকে একটা মোটিভেশন দেবে, একটা পারপাস নিয়ে আসবে আপনার ক্যারিয়ারের জন্য। আর এমনিতে যারা এই আমি আপনাকে বলছিলাম যে এই ইয়াংদের এক ধরনের আগ্রহ আছে, যেই তরুণরা এখন এই বিমা সেক্টরে আসতে চায়, তারা মনে করে যে ইন্ডাস্ট্রিটা বড় কিন্তু এখানে লং ক্যারিয়ার করার সুযোগ নাই। আসলেই কি তাই? কারণ তারাও আবার অনেকে বলে করেন যে ইন্স্যুরেন্স কোম্পানিতে গেলে যেই কাজই করি না কেন বিমা সেল করতে বলবে, এটা একটা অনেকের কাছে বিরক্তির কারণ। যার যেই কাজ সেটা করবে, সবাই কেন বিমা সেল করবে, এটা নিয়েও তাদের আক্ষেপ আছে। আপনি কি বলবেন? এখানে লং ক্যারিয়ার করার সুযোগ আসলে এখানেই আছে। আমি আসলে গতকাল চিটাগাঙ্গে আমাদের টিমের সাথে মিটিং ছিল, ওখানে একজন ব্রাঞ্চ ম্যানেজার আছেন যিনি প্রায় 50 বছর ধরে এই প্রফেশনে আছেন এবং মেটলাইফের সাথেই আছেন। এটা সম্ভব হয়েছে আমরা যেই পলিসিগুলো মানুষের কাছে নিয়ে যাই সেগুলো কিন্তু লং টার্ম, আপনি 5 বছর 10 বছর না, বেসিক্যালি 20 বছর 25 বছরের পলিসি আমরা সেল করি। তাতে হয় কি ওই কাস্টমার সাথে আপনি প্রতিনিয়ত রিলেশনশিপটা ম্যানেজ করছেন, রাইট? আপনার ক্যারিয়ারটা কিন্তু ওই পুরো সময়ের জন্য নিশ্চিত হয়ে গেল। সো এটা লং টার্ম নেওয়া খুবই সম্ভব। এবং বিমা পেশায় যে শুধু আপনার সেলস হিসেবে ক্যারিয়ার নিতে হবে তা না, এর বাইরে তো অনেক কাজ আছে। যেমন ধরুন আমরা অ্যাকচুয়ারি নিয়ে কথা বলি, রাইট? এটা একটা চমৎকার অপরচুনিটি, নতুন ধরনের একটা পড়ালেখার একটা জায়গা যেখানে আমরা চাই যে অনেকে আসুক, কারণ এর মাধ্যমে যেটা হবে যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি আরও শক্তিশালী হবে। রিস্ক ম্যানেজমেন্ট, প্রাইসিং, ভ্যালুয়েশন, ইনভেস্টমেন্ট এসবের তো কাজ করার সুযোগ আছে। আর এমনিতে বিমা খাতে নারীদের অংশগ্রহণ আপনি কতটা দেখছেন? তারা কতটা অ্যাক্টিভলি এখানে ক্যারিয়ার করতে পারছে? যারা ফ্রেশ গ্র্যাজুয়েটরা বেরোচ্ছে তারা কি ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে আসছে মনে হয় আপনার কাছে? আসছে, অনেকেই আসছে। আমাদের এখন আমাদের সাথে যে 13,000 ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট কাজ করেন তার প্রায় 25 থেকে 30 ভাগ হচ্ছে নারী। এবং নারীদের জন্য বিশেষ সুবিধা আছে এই জন্য, কারণ এই কাজে অনেক ফ্লেক্সিবিলিটি আছে। ধর নারীদের জন্য যেটা হয় যে একটা পর্যায়ে হয়তো ওনার পরিবারে কিছু দায়িত্ব নিতে হচ্ছে, হয়তো উনি চান যে কিছুটা ফ্লেক্সিবিলিটি, এবং এই প্রফেশনে কিন্তু সেটা সম্ভব, কারণ এখানে আপনি 9টা 5টা অফিস করতে হচ্ছে না, আপনি আপনার নিজের সময় করতে পারছেন। ইভেন এখন ডিজিটালাইজেশন হওয়ার ফলে যেটা হয়েছে আপনি ঘরে বসেও অনেক কাজ করতে পারবেন। ডেফিনেটলি আপনার স্কিল ডেভেলপমেন্টের সুযোগ আছে যেটা আপনি অনলাইনে করতে পারছেন, রাইট? আমরা আবার চাই যে তারা আমাদের অফিসেও আসুক, যেন অন্যদের সাথে ইন্টারাকশনের মাধ্যমে যে লার্নিংগুলো আছে সেগুলো আরও ভালো মতো নিতে পারুক। কিন্তু মেয়েদের জন্য এটা আসলেই ভালো একটা সুযোগ, ভালো একটা প্রফেশন। আমরা দুটো প্রশ্ন করব, তারপরে আয়োজন শেষ করব। পরের প্রশ্ন হচ্ছে যে আপনাদের যারা রেগুলেটর আছেন, ইডরার কথা আমি বলছি, রেগুলেটর হোক কিংবা আমাদের সরকার হোক, কি ধরনের পলিসি সাপোর্ট আশা করেন? এখন তো আমরা এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের ভিতর দিয়েও যাচ্ছি। নতুন সরকারের কাছে কোনো এক্সপেকটেশন আছে কিনা? রেগুলেটরের কাছ থেকে আপনারা আরও কিছু চান কিনা যেটা ইন্ডাস্ট্রিকে আরও অনেক বেশি সমৃদ্ধ করবে বলে আপনার মনে হয়? রাইট, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক কাজ এখনও বাকি আছে, স্পেশালি অনেকগুলো রেগুলেশন এখনও আসেনি, তবে এগুলো নিয়ে কাজ হচ্ছে। যেমন গত বছরে সলভেন্সি মার্জিন রেগুলেশন, যেটা একটা ইন্স্যুরেন্স কোম্পানির আর্থিক ভিত্তির জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা এসছে। এরকম আরও কিছু কিছু রেগুলেশন, যেমন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং রিলেটেড কিছু রেগুলেশন সামনের দিকগুলোতে আসবে। এই রেগুলেশনগুলো চলে আসলে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে শৃঙ্খলা আরও বেশি জোরদার হবে, এবং এই রেগুলেশনগুলো আসাই যথেষ্ট নয়, এগুলোর ইমপ্লিমেন্টেশন করাটাও জরুরি। কোনো একটা পার্টিকুলার ইন্স্যুরেন্স, আমি যেটা বলছিলাম যে মানে কোনো সার্টেন বিমাকে আসলে বাধ্যতামূলক করে দেওয়া উচিত বলে আপনার মনে হয় কিনা, যেটা গভর্নমেন্ট থেকে বলে দিতে পারে যে ওকে গভর্নমেন্ট উইল টেক কেয়ার অফ দি এন্টায়ার জুরিসডিকশন অ্যান্ড ম্যানেজমেন্ট, বাট দিস ইন্স্যুরেন্স শুড বি অ্যাপ্লিকেবল ফর এভরিওয়ান, এমন কোনো কিছু নিয়ে কি আপনারা ভাববেন বা গভর্নমেন্টের কাছে আপনারা চান? বিমা বাধ্যতামূলক করার ব্যাপারটা গভর্নমেন্টের পলিসির উপর নির্ভর করে। তো আমি বিশ্বাস করি জিনিসটা বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত, এবং মানুষের চাহিদা অনুযায়ী কিন্তু বিমাগুলো করা উচিত। বাধ্যতামূলক করে দিলে যেটা হবে যে আপনার গভর্নমেন্টকে তখন প্রিমিয়াম পেমেন্টের দায়িত্বটাও নিতে হবে। সেটা গভর্নমেন্ট কতটুকু নিতে চায় বা পারে সেই নীতির উপর নির্ভর করবে। ওকে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই। ঠিক 10 বছর পরে বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিকে আপনি কোথায় দেখেন, লাইফ ইন্স্যুরেন্সের ইন্ডাস্ট্রিকে? 10 বছরে আমি চাই যে বাংলাদেশ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি আরও অনেক দূর এগিয়ে যাক। শুধুমাত্র আপনার সাইজে না, কী ধরনের পলিসি আমরা নিয়ে আসছি, কী ধরনের প্রোডাক্ট আমরা অফার করছি, সেখানে আরও বৈচিত্র্য আসুক। যেভাবে মানুষের কাছে আমরা রিচ করছি সেটার মধ্যেও বৈচিত্র্য আসুক, এবং অনেক বেশি প্রফেশনাল হোক, এবং সবাই ইন্স্যুরেন্সের ব্যাপারে আগ্রহ তৈরি হোক, এবং সবাই ইন্স্যুরেন্স কিনতে চাক, ইন্স্যুরেন্স নিতে চাক, ওই আগ্রহটা তৈরি হোক। আমরা তেমনটি আশা করি। জনাব আল আহমেদ, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের দেশেই বোধহয়
বিমা বা লাইফ ইন্স্যুরেন্স যাই বলি না কেন এত আমাদেরকে এটি নিয়ে বারবার আলোচনা করতে হয়, তার কারণটি হচ্ছে যে বিদেশে যেখানে লাইফ ইন্স্যুরেন্স করাটাই স্বাভাবিক এবং সেই আওতায় নিজের যে আর্থিক শক্তি সেটি বাড়ানোইটাই যেখানে ট্রেন্ড, বাংলাদেশে এখনও এই পার্টিকুলার সেক্টরটা স্ট্রাগল করছে এই সেন্সে, কারণ সেখানে আস্থার ঘাটতি রয়েছে। সেই আস্থার ঘাটতি আমরা 10 বছর আগেও যেমন বলতাম, এখন হয়তো তার থেকে কিছুটা কম বলি, কিন্তু আস্থার ঘাটতিটা কিন্তু পুরোপুরি চলে যায়নি। তার মানে বিমা খাতকে আসলে কীভাবে সাজালে আসলে মানুষ বিমার প্রতি আগ্রহ হবে সেটির আসলে আদল বের করে নিয়ে আসা এই এপিসোডের মূল উদ্দেশ্য ছিল। একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে হেলথ সেক্টরে বা স্বাস্থ্যগত আমাদের যে চিকিৎসা সংক্রান্ত নানা ধরনের আর্থিক সংকটে আমরা ভুগি, সেটির যে একটি ভালো ভবিষ্যৎ আছে সেটি আলা আহমেদ বলছিলেন, কিন্তু সেই জন্য আসলে মানুষকে সচেতন হতে হবে। হসপিটাল এবং ব্যক্তি যিনি ইন্স্যুরেন্সটা করবেন এবং যিনি কোম্পানি যিনি এই ইন্স্যুরেন্সটা সাপোর্ট দিবেন, সবাইকে আসলে কিন্তু নিজের অবস্থানের দিক থেকে অ্যাকুরেট হতে হবে এবং সৎ হতে হবে এবং ক্লেমগুলো আসলে কিন্তু ভ্যালিড হতে হবে। নাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ক্লেমগুলো ভ্যালিড হয় না এবং স্বাস্থ্য বিমা নিয়ে সার্বিক এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি হয়। সেটি যাতে না হয় সেটি নিয়ে আশা করি যারা রেগুলেটর আছে, নীতি নির্ধারক আছে, তারা ভাববেন। সবশেষে আমরা আশা করি বিমা কোম্পানিতে বা বিমা খাতে যা কিছুই পরিবর্তন আসুক সেটা যেন বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করে। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।